বন্ধুরা, গতকালকের ভিডিওতে পাম্প অ্যান্ড ডাম্পের কথা শেয়ার করেছিলাম আপনাদেরকে। আজকের দিনেও যদি দেখেন অক্ষরে অক্ষরে কিন্তু প্রায় চলছে। কখনো তলার দিকে ফার্স্ট হাফ পড়ছে তো সেকেন্ড হাফে উঠে যাচ্ছে। কখনো ফার্স্ট হাফ যদি আপসাইডের দিকের জন্য থাকে তাহলে তলার দিকের জন্য এই সিচুয়েশন গুলো তো হচ্ছেই। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক এই রেঞ্জটা। বলেছিলাম যে 24,069 এই রেঞ্জটার উপরে বাজার দেখেন গ্যাপ আপে খুলেছে, তারপর বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর সুইং হাই ব্রেক করছে আপ অ্যান্ড আওয়ারে। সেক্ষেত্রে একটা বাইং সেট আপ দেখা যেতে পারে, এবং সেই ক্ষেত্রে যদি ছোটখাটো হয় তাহলে উপরের দিকে 24,189, 90 বা 200 পর্যন্ত দেখতে পারি। তারপর ইন্টারডে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী যেরকম ডিসিশন নেবে বাজার সেই অনুযায়ী ট্রেড করতে হবে। আজকের দিনে যদি বাজারকে দেখেন, বাজার খুলেছে ঠিক এই সব জায়গার কাছাকাছি। সেটা হচ্ছে 24,125, তলার দিকে লো করেছে 24,107। আবার ঠিক উপরের দিকে যখন চলছিল বাজার সেখানে কিন্তু বেসিসে ট্রেডিং সেট আপ, বাইং সেট আপ অ্যাকচুয়ালি কলের দিকে সেটা কিন্তু হচ্ছিল না, কারণ প্রিমিয়াম সেরকম ভাবে বাড়তে চাইছিল না। ফাইনালি কখন বাড়তে শুরু করলো, যখন এইখানে নয়েজটা ক্লিয়ার হলো, সেটা হচ্ছে 24,190, 90। আর এখান থেকেই কিন্তু লাইভ ইন্ডিকেটরও দিয়েছিল যে আপসাইডের দিকে মোমেন্টাম আসবে। সেই অনুযায়ী প্লে করা হয়েছে এবং সুন্দর একটা প্রফিট করা হয়েছে মর্নিং সেটআপটাতে। তারপরে ব্যাক টু ব্যাক শর্ট, যেরকম ভাবে টেকনিক্যাল অনুযায়ী করা উচিত ফলটাকেই শর্ট করা, সেই রকমই একটা মুভমেন্ট পাওয়া গেছে। সেখানে কোয়ান্টিটি কম ছিল। যাই হোক, তারপর এক্সপেক্ট করেছিলাম যে আজকে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন বাজার আছে, খুব বড় হয়তো মুভমেন্ট তলার দিকের জন্য দেবে না টেকনিক্যালি। তো এখান থেকে কি হতে পারে, ছোটখাটো বাউন্স হতে পারে, আবার ডিপ হতে পারে, এইরকম করেই হয়তো আজকের দিনটা কাটিয়ে দেবে। আলটিমেট কি করলো, এই রেঞ্জটা ব্রেক করলো। রেঞ্জটা যখনই ব্রেক করলো এখানে কিন্তু কোয়ান্টিটি নেই, ট্রেড করতে হবে, কারণ এই মুভটা এই যে যখনই ব্রেক করছে প্রিভিয়াস, তখনই কিন্তু বাজারের মধ্যে সেলিং প্রেসার কিন্তু জেনারেট হচ্ছে। কারণ এখানে একটা সুইং লো ছিল, উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, আগে সুইং হাই ব্রেক করতে পারেনি। তারপর সুইং লো যখন তৈরি হওয়ার পর আবার সুইং হাই করেছে, আগের প্রিভিয়াস হাইটাকে ব্রেক করতে পারেনি। এইখানে কিন্তু সেকেন্ড হাফের জন্য ট্রেড তৈরি হয়ে গেল, এবং সুন্দর সেট আপ আমরা কিন্তু আজকের দিনে পেয়েছি তলার দিকের জন্য। পাম্প অ্যান্ড ডান থিওরি অনুযায়ী ট্রেড করে কিন্তু প্রফিটও হয়েছে। এবার যদি খেয়াল করে দেখেন বাজারের মধ্যে সিচুয়েশন কি চলছে, একজন সাবস্ক্রাইবার অলরেডি লিখেছিলেন যে বাজারের মধ্যে এমন কোনো কি নিউজ চলছে যার জন্য নেগেটিভ হয়ে যাচ্ছে মার্কেট। আগের দিনে একটা পতনটা, যেটা বড় পতন ছিল, তারপরে তো রিকভারি হয়েছিল। তো সেই পতনের সময় মেসেজ লিখেছিলেন, তার জবাব হিসেবে এটাই যে বাজারের মধ্যে সবসময় নিউজ চলে, পজিটিভও থাকে নেগেটিভও থাকে। তখন বাজারকে তলার দিকের জন্য নিয়ে আসতে হবে, তো নেগেটিভ নিউজগুলোই সামনে আসবে, সেগুলোই ব্রেকিং নিউজ হয়ে যাবে। আর যখন বাজার পজিটিভ ওয়েতে চলবে এবং পজিটিভ কিছু করতে থাকবে, তখন ওই পজিটিভ নিউজগুলোকেই ফ্ল্যাশ করবে এবং বাজার খানেই ওই সেন্টিমেন্টটাকে তৈরি করার চেষ্টা করবে। এই হচ্ছে নর্মাল থিওরি। এবার তার মধ্যে যদি খেয়াল করে দেখেন ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে কি হয়েছে, যে আইটিতে এআই নিয়ে একটা বাবলস তৈরি হচ্ছে। অনেকেই হয়তো বলেছেন যে ইন্ডিয়ার হয়তো ট্রেন্ড মিস হয়ে গেছে এআই জগতে, কিন্তু আলটিমেট আমি কয়েকজন পার্সোনালি আইটি প্রফেশনালকে চিনি, তাদের কথা অনুযায়ী আপনাকে বলছি যে আলটিমেট এআই ইন্ডিয়াতে সেরকম কিছু এফেক্ট ফেলতে পারবে না এই মুহূর্তে। কারণ কি, কারণ হচ্ছে এআই টাও আপনাকে কিন্তু প্রম্পট দিয়ে দিয়ে সব কাজই কিন্তু করাতে হবে, বা সেইটা প্রম্পট দিতে গেলেও কিন্তু ম্যানুয়াল লোক লাগবে। আর এই যে কাজগুলো ধরুন এআই এর সঙ্গে যুক্ত করার জন্য, সেগুলো হচ্ছে ব্যাক এন্ডের কাজ থাকে, যেটা হচ্ছে অফলাইন বা অফ মোড থেকে এআই এ সুইচ করে দেওয়ার জন্য, বা সেটাকে লিঙ্কটাকে জুড়ে দেওয়ার জন্য। এই যদি দেখেন ব্যাক এন্ডের কাজ, সেটা কিন্তু আপগ্রেডশন হচ্ছে, মানে এআই এর কাজও কিন্তু ম্যানুয়ালিতে এই আইটি প্রফেশনালরাই কিন্তু করবে। এবার যদি সিচুয়েশন দেখেন যে বাজারের মধ্যে এআই দিয়ে কি সবকিছু করে নেওয়া যাচ্ছে, না সবকিছু করে নেওয়া যাচ্ছে না। ছোটখাটো কিছু করা যাচ্ছে, যদি একটা কোনো বড় প্রজেক্ট আপনারা যদি মানে আপনারা বলছি, কোনো একটা বড় প্রজেক্ট যদি এআই এর ভরসায় যদি আপনি করতে গিয়ে দেখেন, সব কিন্তু ভুলভাল আসছে। এখনো পর্যন্ত এটাই রিপোর্ট। সুতরাং ওই প্রজেক্টটাকে কাজ করতে গেলে এআই কে প্রম্পট দিতে হচ্ছে, সেই অনুযায়ী
রিচেক করে করে বারবার করে দেখতে হচ্ছে, তার জন্য কিন্তু ম্যানুয়াল সাপোর্ট লাগবে। আর ভারতবর্ষের মধ্যে যে আইটি প্রফেশনাল আছে তারা কিন্তু সাপোর্টেরই কাজ করে থাকে। সুতরাং সিস্টেমে কিছু না কিছু হয়তো চেঞ্জ হচ্ছে, মানে সাইকেল থেকে হয়তো বাইক এসছে, তো ব্যালেন্সটা আপনাকেই বানিয়ে রাখতে হবে। তো সিচুয়েশন এইরকম। তো এআই নিয়ে দক্ষিণ কোরিয়ার বাজারগুলো আমাদের বাজার যখন পড়ছিল, তো তখন দক্ষিণ কোরিয়ার বাজারগুলো তলার দিকের জন্য ডিপ নয়, উপরের দিকের জন্য বাউন্স করছে। তো সেই সময় আমাদের এখানে অনেকেই হয়তো বলেছেন যে ওয়ার্ল্ডের বাজার বাড়ছে, কিন্তু আমাদের বাজার বাড়ছে না কেন? আমাদের বাজার পড়ছে কেন? টেকনিক্যালি তো রিজন থাকেই। তার সঙ্গে সঙ্গে জিওপলিটিক্যাল থাকে, তার সঙ্গে এফআইআই রা ইনভেস্টমেন্ট কতটা করছে বা বেরিয়ে যাচ্ছে কিনা, এইগুলো একটা থাকে। এখানে যদি সিচুয়েশন দেখেন তাহলে এখানে কিন্তু এফআইআই পয়সা বার করে নিচ্ছিল ইন্ডিয়ান মার্কেট থেকে। কোথায় লাগাচ্ছিল? হংকং, সিঙ্গাপুর বা দক্ষিণ কোরিয়া এইরকম টাইপের, বা জাপান এরকম টাইপের যারা যারা এআই রিলেটেড কোম্পানি ছিল তাদের ওখানে লাগাচ্ছিল। হঠাৎই পয়সা যখন এফআইআই রা ওখান থেকেও বার করতে শুরু করে এবং প্যানিক ক্রিয়েট হয়, তার সঙ্গে সঙ্গে যদি দেখেন আমেরিকান যে মার্কেট ছিল, আমেরিকান মার্কেটেও কিন্তু যারা যে যে কোম্পানি এআই বেসড ছিল, যেমন মেটা ছিল, গুগল ছিল, বা আরো অনেক বড় বড় এনভিডিয়া ছিল। তো এরকম বড় বড় কোম্পানি তাদের কিন্তু প্রায় 1 ট্রিলিয়ন ডলার কিন্তু ওয়াইপ আউট হয়ে যায় একদিনেই। তার সঙ্গে সঙ্গে 5% কোনো শেয়ার, 5% কোনো শেয়ার, 2.5%, 3% এরকম করে মাইনাস। তার সঙ্গে সঙ্গে কি হয়, দক্ষিণ কোরিয়ার বাজারেও কিন্তু 10% ক্র্যাশ থাকে। জাপানের বাজারেও কিন্তু ভালো ফল লক্ষ্য করা যায়। এর পরবর্তীকালে যদি দেখেন আমাদের যদি সেই আইটি কে দিয়েই বিচার করে, সেখানে কিন্তু সেই দিন বাজার কিন্তু আমাদের এখান থেকে পজিটিভ ওয়েতে গিয়েছিল। তো কখনো না কখনো একটা এফেক্ট আসারই ছিল। কিন্তু এখানে খেয়াল রাখবেন যে বাজারের মধ্যে নীতি কি চলছে। কারণ এআই নিয়ে যেরকম বুম তৈরি করা হচ্ছিল, সেই বুম কিন্তু অ্যাকচুয়ালি ফেল। কারণ বিলিয়ন্স অফ ডলার কিন্তু খরচা হচ্ছে, এখনো ইনভেস্টমেন্ট হচ্ছে, রিটার্ন কিন্তু কবে আসবে সেটা কিন্তু জানা নেই। এত ভালো করে ডিটেলসে আপনাদের আজকের ভিডিওটাতে বলছি, এটারই কারণ হচ্ছে এটাই যে অ্যাকচুয়াল বাজারের সিচুয়েশন কি সেটাই বোঝানোর চেষ্টা করছি। এবার যদি খেয়াল করে দেখেন যে বাজারের মধ্যে তলা থেকে উপরে তো আমরা অনেক দূর পর্যন্ত এসেছি, রেজিস্ট্যান্স ব্রেক করে আমরা দাঁড়িয়ে আছি, মানে 24,189 এই লেভেলটাকে ব্রেক করেও কিন্তু উপরের দিকে 24,260 পর্যন্ত চলে। তো এটা 260-80 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত গিয়ে তলার দিকে যদি ডিপ নিত, একটা সাপোর্ট তৈরি হয়ে যেত ঠিক ওখানটাতে, 24,189, 200 এইসব জায়গা থেকে। তো আজকের দিনে সেই সাপোর্ট ব্রেক করে তলার দিকের জন্য ডাম্প করে দিল। এর ফলে কি হচ্ছে যে বাজারের মধ্যে পাম্প অ্যান্ড ডাম্প এই যে জিনিসগুলোর মধ্যেই কিন্তু এফআইআই পয়সা কামিয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যদি তাল মিলিয়ে চলতে পারেন বা টেকনিক্যালি যদি আপনারা স্ট্রং হন, তাহলে আপনারা ট্রেড করতে পারবেন। যার কাছে টেকনিক্যালি নলেজ নেই, ট্রেড করতে পারবেন না, তার ক্যাপিটাল কিন্তু ওয়াইপ আউট হবে, লস হবে। এটা বাস্তব। কারণ ফার্স্ট হাফেও হয়তো অনেকে পয়সা হয়তো কিছুটা দেখেছেন, সেকেন্ড হাফে কিন্তু ফেলেছেন, সেটাও কিন্তু বাস্তব। যাই হোক, তো নর্মালি আমরা কি দেখতে পাচ্ছি যে তলার দিকে সাপোর্ট ব্রেক করছে, তারপর সেখান থেকে উপরের দিকের জন্য জাম্প করছে, আবার উপরের দিকে রেজিস্ট্যান্স ব্রেক করছে, করে কন্টিনিউ সাস্টেন করে যাবার পর সেখান থেকে সাপোর্ট ব্রেক করে তলার দিকের জন্য আবার ফল করছে। মানে এখানে কিন্তু বুঝতে দিচ্ছে না যে বাজারের মধ্যে সিচুয়েশন কি আছে। আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী একটা প্যাটার্ন আমি ড্র করে তো রেখেছিলাম, 1 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখাই, তাহলে সেই প্যাটার্ন অনুযায়ী আপসাইডের দিকের জন্য যাবার কিন্তু রাস্তা বাজার কিন্তু অলরেডি তৈরি করে নিয়েছিল। সেটা হচ্ছে 24,260 ব্রেক করছিল, মানে বুঝতে পারছেন আওয়ারলি হাই ছিল এইখানে এসে সব কিন্তু ব্রেক করে চলছিল। তারপরে কিন্তু হঠাৎ এখান থেকে তলার দিকের জন্য, হ্যাঁ ডিপ নিতেই পারে, কারণ তলা থেকে ওপর পর্যন্ত যদি দেখেন একটা উপরের দিকে সুন্দর মুভমেন্ট হয়েছে, একদম স্ট্রেট মুভমেন্ট। সেটাকে কিন্তু কাউন্টার করার জন্য বা এটাকে রিডিউস করার জন্য বা মুভমেন্টটাকে স্টেবল করার জন্য সেখানে কিন্তু একটা সময় যায়, সেটাকে রিট্রেসমেন্টই আমরা বলি। তারপর এইসব জায়গা থেকে যদি দেখি যে আবারও বাজার উপরের দিকে শুরু করেছে, তাহলে সেক্ষেত্রে 2189 যেমন ব্রেক করবে, তেমনি 250 এই লেভেলটা ব্রেক করলে
এই 24,480 থেকে 620 এই জোনটাতে গিয়ে বাজার পৌঁছে। এটা কি কালকের দিনে সম্ভব? না, এটা কালকের দিনে এক্সপায়ারি নেই, কালকের দিনে হয়তো সম্ভব নয়। কিন্তু খেয়াল রাখবেন যে কোনো একটা ট্রেডে জায়গাটা পৌঁছে যেতে পারে। আর আরেকবার স্মরণ করিয়ে দিই, মেন প্যাটার্ন তৈরি হচ্ছে কিন্তু এই সব জায়গা থেকে, একদম উপরে এই সব জায়গা থেকে মোটামুটি তৈরি হচ্ছে, একদম লাইভ এর কাছাকাছি। সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে প্যাটার্নটা কিন্তু চলছে। ডেইলি প্যাটার্নে দেখতে পাবেন। আর তার হচ্ছে ব্রেক পয়েন্ট যদি খেয়াল করে দেখেন, এই ব্রেক পয়েন্টটা হচ্ছে 24,624। এই জায়গাটা ব্রেক করলে তবে কিন্তু 25,430 পর্যন্ত এই মুহূর্তে কিন্তু রান হবে। এর পরও কি হবে না হবে না, সেটা এইসব জায়গায় আসার পর আবারও ইন্ট্রাডে ফ্রেশ প্রাইজেকশন এখন যেরকম প্যাটার্ন তৈরি করবে, তারপরে ডিসাইড করতে হবে যে আপসাইডের দিকের জন্য যাবে কিনা। তাহলে মূল রেঞ্জ হচ্ছে এটাকে ব্রেক করতে হবে, তার আগে ছোট ছোট রেঞ্জ আছে সেগুলোকে ব্রেক করছে কিন্তু সাস্টেন করতে পারছে না। এটাই হচ্ছে ব্যাপার। এবার যদি কি দেখেন কালকের জন্য ইন্টারনেট ট্রেডিং সেট আপ, তো ইন্টারনেট ট্রেডিং সেট আপ অনুযায়ী কালকের দিনের জন্য এখান থেকে দেখি পারবেন না। কারণ হচ্ছে এখানে কোনো ধরনের প্যাটার্ন তৈরি করে যায়নি, যার জন্য আমি এখান থেকে বলতে পারি যে আপনাকে এখান থেকে বাজার উপরের দিকেই উঠবে বা তলার দিকে জন্য না। এখানে একটা জিনিস কি করতে পারেন, যে যদি বাজার দেখেন যে গ্যাপ আপ হয়েছে, কোনো কারণে দেখলেন যে এরকম গ্যাপ আপ হয়েছে, গ্যাপ আপ হওয়ার পর দেখলেন যে সুইং লো ব্রেক করছে, তাহলে একটা শর্টের অ্যাটেম্প করা যেতে পারে। আবার যদি দেখেন যে সুইং হাই আপ এন্ড অর্ডার ব্রেক করছে, তাহলে আপ সাইডের দিকের জন্য মুভমেন্ট দেখতে পারেন। এই জায়গাটা করতে পারা যায়, সেটা গ্যাপ আপে যখনই যেখানেই খুলুক না কেন সেখান থেকেই এই সিচুয়েশনটা দেখা যেতে পারে। অ্যাকচুয়ালি যদি দেখেন যে গ্যাপ আপ যদি অনেক বড় সড়ো হয়, যেটা পসিবিলিটি কম, সেটা হচ্ছে 24,215-20 বা 24,060-65 আজকের দিনে হাই, এর উপর যদি গ্যাপ আপ হয় তখন কিন্তু উপরের দিকের জন্যই মুভমেন্ট করবে। সেক্ষেত্রে সুইং লো যদি ব্রেকও করে সেখান থেকেও দেখবেন বাউন্স করতে। আদারওয়াইজ কিন্তু যেখানেই খুলুক না কেন বাজার, সেখান থেকে কিন্তু তলার দিকে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য বেশ কিছুটা স্ক্যাল্পিং মুভমেন্ট, আর সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকে স্ক্যাল্পিং মুভমেন্ট। তারপর ইন্টারডে প্রাইস যে প্যাটার্ন তৈরি করবে, জায়গা তৈরি করবে, ইন্টারডে সুইং হাই সুইং লো ব্রেক করবে, সিচুয়েশন তৈরি হবে। তারপরে কিন্তু ট্রেডিং সেট আপ আপনারা ইন্টারডে প্রাইস দেখার পরে কিন্তু বুঝতে পারবেন সেকেন্ড হাফের ট্রেডটা কি হবে। যেমন আজকের দিনে আমরা দেখতে পেয়েছি যে জায়গায় ব্রেক করার পর ট্রেডিং সেটআপটা বেরিয়েছে। যাই হোক, তো কালকের জন্য নর্মালি এইরকম অবস্থা। যদি গ্যাপ ডাউনে বাজার করলে, তাহলে এই যে সুইং লোটা আগের দিন শেয়ার করা ছিল, যেটা হচ্ছে 23,968, এর কাছাকাছি পর্যন্ত ডিপ নিতেই পারে। ছোটখাটো যদি গ্যাপ ডাউনে করার পর তলার দিকে আসে, তাহলে স্ক্যাল্পিং অপরচুনিটিস হয়তো পেতে পারেন 23,960-68 পর্যন্ত। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, তাহলে এই জোনটা ব্রেক করতে না পারে, তাহলে হচ্ছে এই সুইং হাই ব্রেক করলেই ইন্টারডে বেসিসে তাহলে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখাবে। সেক্ষেত্রে হচ্ছে আজকের দিনের ক্লোজিং এর কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম, তারপর যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় সেই মুভমেন্টটা আপসাইডের দিকের জন্য আরো কন্টিনিউ করবে। যদি এই সব জায়গায় রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যায়, তাহলে এখান থেকে মুভটা আবার তলার দিকের জন্য শিফট করতে পারে। ব্যাংক নিফটিতেও সেম সিচুয়েশন, নতুন করে কিছু বলার নেই। আজকের দিনে গ্যাপ আপ তো দেখেছি, এর জন্য ট্রেডও হয়েছে, এই রেঞ্জ ব্রেক করেছে, তলার দিকের জন্য সুন্দর ট্রেডিং সেটআপ পেয়েছি। ওভারঅল যদি সিচুয়েশন দেখেন কালকে ক্লোজিং আর আজকের ক্লোজিং প্রায় অলমোস্ট সেম। তো কালকের জন্য একই রেঞ্জ থাকবে। তলার দিকে যদি গ্যাপ ডাউনের সঙ্গেও খোলে, সুইং লো যদি দেখেন যে 57,960-61 ব্রেক করতে পারেনি, তাহলে সেক্ষেত্রে সুইং হাই ব্রেক করলেই আপসাইডের দিকের জন্য একটা মুভমেন্ট নেওয়া যেতে পারে। বা যদি দেখা যায় যে গ্যাপ আপের সঙ্গে বাজার খুলেছে, যতক্ষণ না এই যে 58,700, এই যে উপরের দিকে সুইং হাই হয়ে আছে ঠিক এই জায়গাটাতে 58,700, এই রেঞ্জটা যতক্ষণ না ব্রেক করে গ্যাপ আপে খুলছে, ততক্ষণ পর্যন্ত এখানে সিচুয়েশন কি তৈরি হবে, বাজার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে 58,700-র উপরে, তারপর সুইং লো হয়তো ব্রেক করেছে, তাহলে সেখানে স্ক্যাল্পিং ট্রেড ছোটখাটো দাঁড়াতে পারে। আবার প্রিমিয়াম এখানে দেখতে পারেন যে নড়ছেই না হয়তো, বা পুট সাইডের দিকের জন্য প্রিমিয়াম বাড়ছেই না, বা ডেল্টার কোনো এফেক্টই পাবেন না। তখন এখান থেকে কিন্তু সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকের জন্যই মুভমেন্ট দেখতে পাবেন। কিন্তু তার আগে পর্যন্ত যেখানেই গ্যাপ আপ লুক না কেন বলে, তাহলে সুইং হাই যদি কাছাকাছি কোনো একটা জায়গায় বলে
তাহলে খেয়াল রাখবেন সুইং হাই ব্রেক করলে ওপরের দিকের জন্য বেশ কিছুটা স্ক্যাল্পিং মুভ, লো হাফ অ্যান আওয়ারের ব্রেক করে তাহলে তলার দিকের জন্য বেশ কিছুটা স্ক্যাল্পিং মুভ। উপরের দিকের লেভেল হচ্ছে ৫৮,৭০০, যদি সাসপেন্ড করতে পারে বা কন্টিনিউশন প্যাটার্ন যদি এখানে তৈরি হয় তাহলে নেক্সট মুভ উপরের দিকে প্রজেকশন লেভেল দেখেই করতে হবে। আর যদি কোনো কারণে দেখেন যে তলার দিকের জন্য ৫৭,৯০০, ১৬০, ১৬১ জায়গার কাছাকাছি এসে রিভার্সাল প্যাটার্ন তৈরি হলো তাহলে এখান থেকে মুভটা আপসাইডের দিকের জন্য পড়বে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তলার দিকের জন্য তৈরি হলো তাহলে ইন্টারডে বেসিসে প্রজেকশন লেভেল দেখার পরই আপনি লেভেল সেট করতে পারবেন এবং সেই অনুযায়ী তলার দিকে কতটা টার্গেট আসবে সেটা কিন্তু সাইড হবে। তো আজকের ভিডিওটা ডিটেলস সব বোঝানোর চেষ্টা করলাম, এই জন্য অনেকটা বড় হয়ে গেল। মন দিয়ে যদি কেউ দেখে থাকেন আশা করি কালকের দিনেও ভালো সুযোগ পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ধন্যবাদ।